অতীতের ফ্যাসিবাদের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর, মন্তব্য বিরোধী দলীয় নেতার। তীব্র হামলা পাল্টা হামলার পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর, স্বাগত জানালো ইরান। তবে যুদ্ধবিরতি শুরুর 1 ঘন্টার মধ্যে লঙ্ঘনের অভিযোগ। ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প। মাত্র 6 সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির পর আরো কমলো তেলের দাম। মিরপুরে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে মন্তব্য করে ডক্টর শফিকুর রহমান বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি। জামায়াত আমির দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম। তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেইনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। শফিকুর রহমান বলেন, সংবিধানের ইচ্ছা মতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি সরকার। সংসদীয় বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে, তাই জনস্বার্থ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে 11 দলীয় ঐক্য। অতীতের ফ্যাসিবাদের চেয়ে নব্য ফ্যাসিবাদ আরো ভয়ঙ্কর হবে বলে মন্তব্য করে জামায়াত আমির বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানে অগণতান্ত্রিক দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যমের ত্রুটি চেপে ধরে সত্য প্রকাশে বাধা দেয়া হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয়। জামায়াত আমির বলেন, গণমাধ্যমের প্রতি আহ্বান, সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন। আমাদের কোনো বক্তব্যের কাট পিস নয়, বরং পুরোটা প্রকাশ করুন, নতুবা কিছুই প্রকাশ করবেন না। আমরা বরাবর বলেছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমি কালো হলে আমাকে বলে দেন, অসুবিধা নেই, কিন্তু আমার সাদাটাকে মেহরবানি করে বাদামি এবং কালো বানাতে যাইয়েন না। এটা ভালো জিনিস না। টুকরা টুকরা কাট পিস এখান থেকে ওখানে। আজকেও কি করবেন আপনারা আল্লাহই জানেন। লেবাননে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে শেষ 1 ঘন্টায় সেখানে পরিস্থিতি আরো শান্ত হওয়ার বদলে বরং আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায়। স্থানীয় সময় অনুযায়ী ওই 1 ঘন্টায় ডজন খানেক হামলার ঘটনা ঘটে। অন্যদিকে হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সংগঠনটি দাবি করে তারা লেবাননের ভেতরে এবং সীমান্তের ওপারে ইসরায়েলি অবস্থান এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত 24 ঘন্টায় তারা হিজবুল্লাহর 380টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতির আগে এবং পরে বৈরুত জুড়ে আতশবাজি ও গুলিবর্ষণের শব্দ শোনা যায়। শহরের উপকূলীয় এলাকায় বহু বাস্তুচ্যুত মানুষ এখনো রাস্তায় রাত কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা এখন নিজ বাড়িতে ফেরার অপেক্ষায় আছেন। তবে হিজবুল্লাহ পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত মানুষকে ঘরে না ফেরার আহ্বান জানিয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটি পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইরান যুক্তরাষ্ট্র চুক্তির একটি অংশ ছিল। বাঘাই বলেন, ইরান শুরু থেকে লেবানন সহ পুরো অঞ্চলে একযোগে যুদ্ধবিরতি দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছেন। পাশাপাশি লেবাননের জনগণ ও সরকারের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। যুদ্ধবিরতি হওয়ায় লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
তবে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের খিয়াম ও দিব্বিন শহরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ থামেনি। প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবর্ষণের পাশাপাশি ওইসব এলাকায় মেশিন গানের গুলিবর্ষণ সহ ব্যাপক সামরিক তৎপরতা চালানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তানে যেতে পারেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। লাস ভেগাস সফরে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার আগে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি। চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি যেতে পারি, হ্যাঁ, যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয় তাহলে আমি যেতে পারি। চুক্তির বিষয়ে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে কোনো অগ্রগতি ছাড়াই তিনি ফিরে যান। হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে। এই আলোচনার জন্য আবার পাকিস্তানেই যেতে হতে পারে। হরমুজ প্রণালীতে অচল অবস্থার জেরে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় গুরুতর হুমকিতে পড়তে যাচ্ছে ইউরোপের বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল। বর্তমানে ইউরোপের দেশগুলোর কাছে যে পরিমাণ জেট ফুয়েলের মজুত আছে তা দিয়ে বড়জোর আর মাত্র 6 সপ্তাহ চলা সম্ভব হবে। ফ্রান্স ভিত্তিক স্বায়ত্তশাসিত আন্তঃসরকার সংস্থা দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির নির্বাহী পরিচালক ফাতি বিরোল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউরোপের কাছে বর্তমানে জেট ফুয়েলের যে মজুত আছে তা দিয়ে বড়জোর 6 সপ্তাহ চলা সম্ভব। যদি আমরা হরমুজ প্রণালীকে মুক্ত করতে না পারি তাহলে শীঘ্রই হয়তো এমন সংবাদ আমরা শুনবো যে জেট ফুয়েলের অভাবে ইউরোপের অমুক শহর থেকে তমুক শহরের ইউরোপের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত শীঘ্রই শেষ হতে পারে এমন আশা দেখা যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম 1% বেশি কমে প্রতি ব্যারেল $98.05 নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $94 নিচে নেমে এসেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। এদিকে 3 পেসার ও 2 স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। তবে একাদশে জায়গা পাননি পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা নাহিদ রানা। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট 46টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে 34টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে 11টি ম্যাচ, বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর 6 উইকেটে 309 রান। 2013 সালে ফতুল্লায় এই রেকর্ডটি করেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর 341। 2016 সালে ঘরের মাঠে এই রানের পাহাড় গড়েছিল কিউইরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।